চাকরি দেওয়ার উদ্দেশ্যে অশুভ উদ্দেশ্যে ব্রাত্য বসু বলছে। ব্রাত্য বসু মন্ত্রী, ওনার দায়িত্ব ছিল প্রত্যেক বছর যাতে টেট হয় সেটা নির্দিষ্ট করা, প্রত্যেক বছর যাতে স্বচ্ছতার সাথে নিয়োগ হয় সেটা নির্দিষ্ট করা, প্রত্যেক বছর যাতে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় তার নির্দিষ্ট করে চাকরি স্বচ্ছ করা। উনি ওনার যেটা কাজ সেটা উনি করতে পারছেন না। ওনারা কিন্তু আগে বলতে হবে 14 প্যানেল সেটা 20-21 সাল পর্যন্ত উনি রেখে দিলেন কেন? 14 কমপ্লিট করে 15 পরীক্ষা নিলেন না কেন? 15 কমপ্লিট করে 16 পরীক্ষা নিলেন না কেন? বছরে টেট হতো, এখন বছরে টেট হয় না। আগে পশ্চিমবাংলায় বছরে যেমন একবার দুর্গাপুজো হতো তেমন একবার টেট হতো, বছরে যেমন একবার করে ঈদের উৎসব হতো তেমন একবার করে এসএসসি হতো। এখন না টেট না এসএসসি, সব কিছু তালগোল পাকানো। ফলে কখন কোনটায় কে কী বলবেন আর মন্ত্রী কোনটায় কখন কি খুশি হবেন অখুশি হবেন, আসলে মন্ত্রী বলা উচিত ছিল আমি বা আমার সরকার অযোগ্য, আমরা বছরের টেট বছরে নিতে পারি না, স্বচ্ছতার সাথে নিয়োগ হয় না। ফের পুলিশকে হুঁশিয়ারি। আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আমার চাইতে অনেকটাই সিনিয়র। তিনি এখন সাংসদ, আমি আগে সাংসদ ছিলাম। আমি যখন সাংসদ ছিলাম উনি তখন সাংসদ ছিলেন না। আমি যখন উনি যখন সাংসদ আমি তখন সাংসদ নয়, আমি বিধায়ক ছিলাম। এবারে নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, শুভেচ্ছা থাকবে। একটাই দায়িত্ব আমাদের সবার হওয়া উচিত, প্রত্যেকটি মানুষ যেন নিজের অধিকারে নিজের ভোট দিতে পারে। এবং আমি খুশি হতাম, আমি আগে একবার দুবার বলেছি, চলুন না আমরা সবাই মিলে 7টা বিধানসভায় 1 কিলোমিটার করে হেঁটে মানুষকে বলে আসে যে শান্তিপূর্ণভাবে ভোট হোক, কেউ জবরদস্তি করবে না, কেউ চোখ রাখাবে না। মানুষের নিজের অধিকারকে ইনশিওর করতে পারাটা রাজনৈতিক দায়িত্ব হিসেবে আমাদের সবার দায়িত্ব। ওরা সম্মত হলে ভালো কথা, আমরা একসাথে হাঁটবো, 1 কিলোমিটার করে হাঁটবো, বেশি হাঁটতে হবে না ওদের। ভোটের সন্ত্রাস বা চাকরি প্রার্থীদের মধ্যে থেকে 3929 জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলি। নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছিল, গতকাল সেই নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে ধর্মতলায় বসে থাকা চাকরি প্রার্থীদের আশা জলে চলে গেল, রাজ্যের জন্য চাকরি পাওয়ার সুযোগ নষ্ট হলো। কি বলবেন? আমাদের প্রত্যেকটি পরীক্ষা, টেট হোক, এসএসসি হোক, পিএসসি হোক, সিএসসি হোক, প্রত্যেকটি কলুষিত করা হয়েছে, দুর্নীতি আর টাকার খেলা হয়েছে, কোনো সন্দেহের ব্যাপারে নেই। টেটের 14 সালের পরীক্ষা, সেইটাই নাকি অ্যাপয়েন্টমেন্ট এখনো চলছে, চলবে ইত্যাদি ইত্যাদি। কেন এই কোশ্চেনটা আসছে? 14 কমপ্লিট হয়নি বলে আসছে, 16 কমপ্লিট হয়নি, 17 কমপ্লিট হয়নি। একেবারে টানতে দুর্নীতির সুযোগ বাড়াবার মতন করে রাজ্য সরকার চলছে। রাজ্য সরকার যা বলছে কোর্ট সাধারণভাবে বেঠিক খুঁজে বার করে বলছে এটা বেঠিক, তারপর আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ইত্যাদি ইত্যাদি। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে 2014 প্যানেল যেটা এক্সপায়ার করে গেছে সেখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ নেই। সুপ্রিম কোর্ট বলেছে এক্সপায়ার করলে সেখান থেকে আর নিয়োগ দেওয়া যায় না। সুপ্রিম কোর্ট যা বলেছে না। অভিজিৎ গাঙ্গুলির চাকরি দেওয়ার রায় পর্ষদের মামলায় বাতিল করলো সুপ্রিম কোর্ট। এখানে ব্রাত্য বসু করে দেওয়ার হুঁশিয়ারি বর্তমান দুর্গাপুর বিজেপি প্রার্থী। দিলীপ ঘোষের থেকে ফোকাসটা চলে গেছে পশ্চিমবাংলায়, বিজেপিতেও ফোকাসটা এখন দিলীপ ঘোষের কাছে নেই, অন্য জায়গায় চলে গেছে। আর দিল্লির বিজেপির কাছেও পশ্চিমবাংলার বিজেপি নেতারা গুরুত্ব হারিয়ে ফেলেছেন, দিলীপ ঘোষেরও কোনো গুরুত্ব তাদের কাছে নেই। দিল্লির বিজেপির কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মমতা ব্যানার্জি, কারণ কিছু সিট যদি লেনাদেনা করতে হয় মমতা ব্যানার্জির সঙ্গে তারা করবেন। ফলে দিলীপ ঘোষের গুরুত্ব কমে গেছে। এমন কিছু কথা বলবেন যাতে কিছুটা আবার মিডিয়াতে জায়গা পাওয়া যায়। আমি এসব ধরনের কথাবার্তা খুব পক্ষপাতী নই। মাটির তলায় 6 ফুট পুঁতে দেবো, ওই করবো সেই করবো ইত্যাদি ইত্যাদি, এই যে কথা, এটা মমতা ব্যানার্জির স্টাইল, সেই স্টাইলেই দিলীপ ঘোষ কথা বলছেন। মনে হচ্ছে লড়াইটা যেন তাদের মধ্যে হচ্ছে, আপনারা যে আছেন সেটা তাদের বক্তব্য। এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আপনি বিজেপির প্রচারে প্রথম সন্দেশখালী, দ্বিতীয় সন্দেশখালী, তৃতীয় সন্দেশখালী, তারপরে ভাইরাল ভিডিও কখনো বিজেপি বার করছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল বার করছে বিজেপির বিরুদ্ধে, নোংরামি চলছে, আমার বিবেচনা নোংরামি চলছে। আবার তৃণমূল মিটিংয়ের শুরুতে 500 টাকা ছিল, তারপরে 500 টাকা থেকে বেরিয়ে 1000 টাকা করা হয়েছে। তারপরে তৃতীয় নম্বর কথা হচ্ছে যে ওরা না জিতলে নাকি এসব টাকা পয়সা কেউ পাবে না, কারণ ব্যক্তিগত ক্ষমতা নাকি এসব।
সরকারি স্কিম কেউ চাইলেই বন্ধ করতে পারে? ছিল ইন্দিরা আবাস যোজনা, নাম বদলে হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, নাম বদলে হয়েছে বাংলার আবাস যোজনা, স্কিমটা বদল হয়নি। এখানেও কেউ যদি মনে করে থাকেন যে তৃণমূল হেরে গেলে বা তৃণমূল যে প্রচার করছে তৃণমূল হেরে গেলে স্কিম বদলে যাবে, উল্টে আমাদের দাবি তো 2,500 টাকা, আমাদের দাবি তো 2,500 টাকা। ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে রাহুল গান্ধীরা দাবি করেছেন বাছাই করা গরিব মহিলা তাদেরকে এগিয়ে তোলার জন্য কি ব্যবস্থা করা যায় তাই করা হবে। মানে 500,000 টাকার গল্প সব না। বিজেপির কাছে একমাত্র ইস্যু সন্দেশখালী, তৃণমূলের কাছে একমাত্র ইস্যু 500 টাকা 1,000 টাকা, আর আমাদের কাছে ইস্যু হচ্ছে মানুষের জীবন জীবিকা, রুটি রুজি, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের আর্থিক সংগতি। আমরা সেই কারণে মুখ্যমন্ত্রীকে আমি চিঠি দিয়েছিলাম 2,500 করে সাপোর্ট দিন। তখন লক্ষ্মী ভাণ্ডার চালু হয়নি, উনি করেননি। ফলে মানুষের দাবির লড়াইতে আমরা আছি। বিজেপি তৃণমূল পালিয়ে যাচ্ছে, ওরা অন্য অন্ধ কানাগুলির মধ্যে ঢুকে দুজন দুজনের সঙ্গে ঝগড়া লড়াই দেখাচ্ছে। আসলে ওদের মধ্যে কোনো লড়াই নেই। লড়াইটা মানুষের জীবন জীবিকার বেঁচে থাকার, সে লড়াইতে আমরা আছি, আমরা গ্যারান্টি করবো। 2014 অভিযোগ আপনারা করে দেখেন, যদি সেরকম হয় কিভাবে তার মোকাবিলা করবেন? এই যদি প্রশ্ন নদীতে যদি হয় তখন দেখা যাবে এটা 2024 সাল, এটা 2022-এর পৌরসভা নির্বাচন নয়। যদি কেউ ভেবে থাকেন যে এটা 2022-এর পৌরসভা কিংবা পঞ্চায়েত নির্বাচন, রাজ্য নির্বাচন কমিশন, এটা সেটা হবে না, হতে পারবে না। মানুষ নিজের অধিকারে ভোট দেবে, এটা এনশিওর করাটা নির্বাচন কমিশনের কাজ। আর এটা এনশিওর করাটা হচ্ছে মানুষের নিজের অধিকার, মানুষের অধিকার প্রয়োগ করবে। অত সহজ হবে না, এটা যেন সবাই মনে রাখে। মানুষের নিজের ভোটে এত ভয় পাওয়ার কি আছে? ভোট দিক মানুষ। আমরা নমিনেশনে যাচ্ছি আজকে। 1 তারিখে নির্বাচন, সেই বিবেচনায় দমদম, বসিরহাট এবং বারাসাত বামফ্রন্টের 3 প্রার্থী আমরা আজ একসাথে একই দিনে নমিনেশন দিতে যাচ্ছি। অন্য দলেরা যে যার মতন দেয়, কে কখন দেয়, তাতে আমাদের ভাববার কোনো দরকার নেই। আমরা একসাথেই বরাবরই করি। গতকালকেও আলিপুরে 5 জন প্রার্থী যাদের নমিনেশন দেওয়ার কথা আমাদের 1 তারিখে নির্বাচনে, তারা 5 জন একসাথেই গেছেন। এটাই স্বাভাবিক এবং সংগত। আজকে দমদমে আমাদের 3 জন, আমরা একসাথেই যাব। অন্য দল কে কখন যাবেন, একসাথে যাবেন না আলাদা আলাদা যাবেন, ওরা আলাদা যাবেন। না, আপনার বিরুদ্ধে যে 2019-এর ঘটনার ফের উল্লেখ করে শাহজাহানকে তোপ শুভেন্দু অধিকারী, যারা শাহজাহানের কীর্তিকলাপ সম্পর্কে মন্তব্য শুভেন্দু। 2019 সালে 3 জন মানুষ খুন হয়েছিলেন সন্দেশখালীতে। অভিযোগের তীর ছিল শিবু শাহজাহানদের বিরুদ্ধে। এখন সেই ঘটনাটা মাঝে মধ্যে মনে করিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী, কিন্তু আমি জানাতে পারি এই ঘটনার পর শুভেন্দু অধিকারী কিন্তু কখনো সন্দেশখালী যাননি 2019 সালে। বরং কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস নির্বিশেষে আমি এবং আব্দুল মান্নান আমরা 2 জন গেছিলাম মানুষ খুন হবে কেন এই কারণে। দল দেখতে যাইনি, আমরা মানুষের পাশে গেছিলাম। তখন কি শুভেন্দুবাবু গেছিলেন নাকি তখন শুভেন্দুবাবুর সঙ্গে শাহজাহানের ঘনিষ্ঠতার ছবি প্রকাশ্যে আসছে? কোনটা? ফলে কখন কে তৃণমূলে থাকলে একরকম বলবেন, ধান্দা না বসালে বিজেপি তখন আরেক রকম কথা বলবেন, ধান্দা না বসালে আবার তৃণমূল আরেক রকম কথা বলবেন। এটা রাজনীতিতে একটা অসততার পরিচয় হচ্ছে, আমি এটুকু বলতে পারি। তবে এটা ঠিক, পশ্চিমবাংলার জায়গায় জায়গায় সন্দেশখালী আছে, পশ্চিমবাংলায় জায়গায় জায়গায় কোথাও শিবু, কোথাও শাহজাহান, কোথাও অনুব্রত মণ্ডলরা আছে, এবং এদের সবারই আলটিমেটলি জেলে যেতে হবে, তার জন্য অপেক্ষা থাকবে। রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল। তৃণমূল একটা দল, সার্কাসের দল হোক আর যাই হোক, একটা রাজনীতির খাতায় তাদের নাম আছে। তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে। এর আগে বিজেপি নেতাদের সম্পর্কে, এখন ওমেন কমিশন দেশের তার যিনি চেয়ারপারসন, তার নামেও বোধহয় কিছু একটা নালিশ টালিশ জানাবেন। কাগজ আছে, কলম আছে, অভিযোগ জানাবেন। অভিযোগ যদি সত্য হয় তাহলে নিশ্চয়ই তাকে দেখতেও হবে, ধরতেও হবে।